Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের হরর নাইট এপিসোডের আজকের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের যেই হরর নাইট এপিসোডটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেখানে যার ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি ওনার নাম মোহাম্মদ ইমরান হোসাইন। ওনার ঘটনা কিন্তু আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনাদের যেই ফিডব্যাকগুলো ছিল মাশাআল্লাহ অনেক ভালো ছিল এবং সেটাতে উদ্বুদ্ধ হয়েই কিন্তু উনি প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা পাঠাচ্ছেন। তো ঘটনায় যাওয়ার আগে কয়েকটি কথা একটু বলে নিতে চাই। সেটি হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক দুটো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworld@gmail.com এটা। আর স্পেলিংটা AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। আর স্পেলিংটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, চলুন কথা বাড়াবো না, মূল ঘটনাতে চলে যাব। তো ইমরান হোসেন ভাই উনি বর্তমানে ঢাকার উত্তরাতে থাকেন, একটি চাকরি করছেন। উনি যখন এলাকাতে ছিলেন ওই সময়ে টিউশনি করাতেন। ওই টিউশনির যে স্টুডেন্ট, তার দাদার মুখে উনি ঘটনাটি শুনেছিলেন। দাদার নিজের সাথেও ঘটেছিল এবং ওনার ভাইদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। যখন ওই স্টুডেন্টকে পড়াতে যেতেন, তো পড়ানোর পরে যখন টুকটাক নাস্তা পানি করতেন, তখন ওই দাদা আসতেন। দাদা কিন্তু বেশ মুরব্বী ছিলেন। উনি ওই সময় হাতে যে লাঠি, ওই লাঠিতে ভর দিয়ে আস্তে 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 এগিয়ে আসতেন আর কি। তো উনি বিভিন্ন বিষয় গল্প করলেও ভুতুরে কোনো বিষয় নিয়ে গল্প কখনো করেন নাই। তো একদিন হয়েছে কি, টিউশনি করাতে আসার পর সন্ধ্যার পরে এই ইমরান হোসেন ভাই গিয়েছেন। তো হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। ওই সময় তো বৈশাখ মাস ছিল, বিদ্যুৎও চলে যায়। তারপর এরকম পরিবেশ পরিস্থিতি হয় যে তখন আসলে পড়ানোর মতো কোনো অবস্থা ছিল না। স্টুডেন্টও বলল যে স্যার আজকে পড়বো না। ওদিকে ওই স্টুডেন্টের দাদাও চলে এসেছে। তখন ইমরান হোসেন ভাই বললেন যে হ্যাঁ ঠিক আছে, আজকে তো আসলে পড়ানোর মতো অবস্থাও নাই, কারণ যেরকম ঝড় বাদল শুরু হয়েছে, এখন তো বের হয়ে আসলে যাওয়া যাচ্ছে না। তো আমরা একটু গল্পগুজব করি। যেহেতু ঝড়ের রাত, অন্ধকার ছিল চারদিকে, দমকা বাতাস, ওই সময়ে ইমরান হোসেন ভাই ওই দাদার কাছে জিজ্ঞেস করেন যে দাদা, আপনার সাথে কি কোনো ভুতুরে ঘটনা আছে কিনা। তো তখন তার স্টুডেন্ট বলছিল যে হ্যাঁ, দাদার সাথে একটা ভুতুরে ঘটনা আছে, কিন্তু সহজে বলে না, দাদা আজকে বলো। উনি একটু গড়িমসি করলেও পরবর্তীতে বলেন, কিন্তু বিষয়টা খুব স্পর্শকাতর হওয়ার কারণে উনি একদম এক্স্যাক্ট কিছু কিছু নাম বলতে নিষেধ করেছিলেন এবং গ্রামের যেই নামটা, ওই নামটা বলতে উনি নিষেধ করেছিলেন। তো এই শর্তেই মূলত ঘটনাটি ইমরান হোসেন ভাই এটা শুনেছিলেন এবং অন্যদের কাছেও বলার অনুমতি ছিল, শুধু এই বিষয়গুলো বাদ রেখে। তো ঘটনাটির সময়কাল, অ্যাকচুয়াল যে সময়কাল দাদা বলতে পারেন নাই, তো বেশ আগে, 80-র দশকেরও আগে বা মুক্তিযুদ্ধের পরের সময়, এরকম আর কি একটা সময় আর কি, এক্স্যাক্ট সাল ওনার মনে নেই। তো ওই দাদারা ছিলেন 4 ভাই। সবার মধ্যে এই দাদা, যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা হয়েছে, উনি ছিলেন সবার বড়। আর ওনারা 4 ভাই ছিলেন মূলত কসাই। তারা বিভিন্ন জায়গা থেকে গরু কিনে আনতেন আর সেগুলো জবাই করে মাংস বিক্রি করতেন। আবার কেউ যদি গরু জবাই করে মাংস রেডি করে দেওয়ার কথা বলতো, তাহলেও তারা টাকার বিনিময়ে কাজটি করে দিতেন। বিভিন্ন প্রোগ্রামগুলোতে ওনারা গরু কেটে দিতেন। তো এইভাবে তাদের সংসার চলতো। ওনাদের মা বাবা ওই সময় যারা ছিলেন তাদের মধ্যে একজন শুধু জীবিত ছিলেন, ওনার মা জীবিত ছিলেন,
বাবা জীবিত ছিলেন না, আর ওনাদের এক বোন ছিল, মানে এই 4 ভাই ছাড়াও একজন বোন ছিল। সুতরাং 4 ভাই, এক বোন এবং মা, এই তাদের সংসার। আর ওনারা প্রত্যেকে ওই সময় বিবাহ শাদী করেছেন আর কি, তাদেরও পরিবার নিয়ে সবাই একসাথে আছেন আর কি। তো একদিন কি হয়, 2-3 গ্রাম পরে একটা গ্রাম থেকে একজন লোক আসেন তাদের কাছে। তিনি তার মেয়ের বিয়ে উপলক্ষে গরু জবাই করাবেন। এই জন্য এই যে দাদা, তো ওনার সাথে এসে কথা বলেন এবং তাদেরকে দিয়ে গরু জবাই করা এবং মাংস কেটে দেওয়ার কাজটা করাতে চান। তখন ওই দাদা, বড় ভাই হিসাবে উনি সবসময় এই বিষয়গুলো ডিল করতেন আর কি। তো ওই লোকের সাথে কথা বলেন এবং বলেন যে ঠিক আছে, কাজটি তারা করে দেবেন। তো এখানে একটা ব্যাপার, সেটা হলো ওনারা যদি কোনো এই ধরনের কাজ করতেন তাহলে একটু শর্ত লাগিয়ে দিতেন, সেটা হলো গরুর চামড়া এবং 4টা পা এগুলো তাদেরকে দিতে হবে এবং সাথে টাকাও দিতে হবে। মূলত ওনারা যেখানেই যেতেন এই শর্তটা ছিল। আর অন্যান্য কসাই যারা কাজ করতেন তারা মূলত এই একই ধরনের শর্তে কাজগুলো করতেন আর কি। অনেক সময় দেখা যেত যে ওই বাড়ি থেকে খুশি হয়ে কিছু মাংসও দিয়ে দিত, আর চামড়াটা এনে ওনারা বিক্রি করতেন, আর গরুর পায়াও বিক্রি করলে টাকা হয়, মানে এক্সট্রা টাকা ওনারা পেতেন আর কি। তখন ওই লোকটা ওই শর্তে রাজি হয়ে যান, তো ওনারাও রাজি। তখন ওই ব্যক্তিটি একটা ডেট দেন যে ওই তারিখে আপনারা বিকালের মধ্যে সেখানে চলে আসবেন। সাধারণত যেটা হয় যে কোনো বাড়ির অনুষ্ঠানে সকালবেলা যেই মাংসগুলো, এই মাংসগুলো রান্নার কাজ শুরু হয় সাধারণত রাতের বেলা থেকে এই প্রক্রিয়াটা তারা মানে করতে থাকেন। বিশেষ করে জবাই করা, চামড়া ছুলে ফেলা, মাংসগুলো সুন্দর করে পিস পিস করে বানানো, সেগুলো ধোয়া, এগুলো কিন্তু একটা দীর্ঘ সময় লাগে। তো এই জন্য রাতের বেলায় কাজটা করতে হতো, আর ওনাদেরকে বিকালের মধ্যে সেখানে আসতে বলেন। তো দেখতে দেখতে দিন ঘনিয়ে আসে। তো দাদা এবং তার অন্যান্য 3 ভাই, এই 4 জন নির্দিষ্ট দিনে সময় মতো গিয়ে হাজির হন। তো ওনারা যাওয়ার সময় একটা পা চালিত ভ্যান ব্যবহার করতো, এটা ওনাদের নিজস্ব ভ্যান। ওই ভ্যানে ওনাদের বেশ কিছু সরঞ্জামাদি থাকতো, যেমন মাংস কাটার জন্য এক ধরনের কাঠের একটা টুকরো থাকে, এটা আমরা অনেকেই দেখি। তারপরে বিভিন্ন আইটেমের ছুরি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে চামড়াটা ওনারা নিয়ে আসবেন, চামড়া তো অনেক ভারী, এটা তার কাঁধে করে বস্তায় করে নিয়ে আসা, দূর দূরান্ত থেকে আনাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ওনারা সবসময় ভ্যান ব্যবহার করতেন, যেখানে যেতেন ভ্যানটা নিয়ে যেতেন। তো ওই বিয়ে বাড়িতে গিয়ে বাড়ির প্রধান কর্তার সাথে দেখা করেন আর বলেন যে তাদের কাজের জায়গাটা দেখিয়ে দিতে। তখন ওই কর্তা মশাই একজন লোককে ডেকে জায়গা দেখিয়ে দিতে বলেন। তো তারা সেখানে গিয়ে দেখেন যে গরুটা আগে থেকে বাঁধা রয়েছে। তো তারা তাদের মতো করে কাজ শুরু করেন। গরু জবাই থেকে শুরু করে পুরো প্রসেসিং করতে করতে তাদের অনেক রাত হয়ে যায়। তারা প্রায় মাঝরাতের দিকে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হন। তো বলে রাখা ভালো যে তাদের যাওয়া আসার পথটা ছিল এমন যে কিছুটা পাকা রাস্তা, আবার বেশ কিছুটা কাঁচা রাস্তা। ফসল ক্ষেতের মাঝখান দিয়ে আবার এটা রাস্তা, মানে 2 পাশে ফসলের ক্ষেত, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। রাস্তার একটা অংশ পাকা আর একটা অংশ কাঁচা। রাস্তাটা ছিল বেশ মোটামুটি ভালোই, 3-3.5 কিলোমিটার মতো হবে সব মিলিয়ে আর কি, কাঁচা পাকা মিলিয়ে। তবে এই পুরো রাস্তা জুড়েই যে 2 পাশে ফসলের মাঠ ছিল বিষয়টা এরকম না। এই মাঠ পার হওয়ার পর একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটায় আসলে সাধারণত কেউ যায় না, এটা সরকারি জায়গা, পরিত্যক্ত। তো এই জন্য ব্যক্তি মালিকানা না থাকার কারণে লোকজন ওখানে টুকটাক হয়তো বা কখনো কাঠ কাটতে যায় কি যায় না, লোকজন খুব কম যায়। ঝোপঝাড় বেশি, মানে ওখানে যে বড় বড় গাছ রয়েছে বিষয়টা এরকম না, কম আছে, ঝোপঝাড় বেশি, এই জন্য ওখানে খুব একটা লোকজন যায় না। দাদারা ভ্যান চালিয়ে আসছিলেন। তাদের 4 ভাইয়ের মধ্যে মেজো যিনি, উনি ভ্যানটা চালাচ্ছিলেন মূলত ওই যে ওই কাজটা শেষ করে আসার পথের কথা বলছি আর কি। তো কিছুটা পথ আসার পর ওই যে যিনি মেজো ভাই, উনি এই দাদা মানে বড় ভাইকে বলেন যে ভাই দেখো তো সামনেটা কি। তখন দাদা দেখেন যে তাদের থেকে একটু দূরে একটা গরু ঘাস খাচ্ছে। তখন দাদা বলছে, আরে এটা তো গরু, এটা আবার দেখানোর কি হলো, তুই ভয় পাচ্ছিস নাকি? তখন ওই মেজো ভাই বলেন যে ভয় পাবো কেন, আমি একটা অন্য বিষয় চিন্তা করছি। তখন দাদা তাকে জিজ্ঞেস করেন বিষয়টা কি? তখন ওই মেজো ভাই বলেন, এত রাতে কার গরু ছুটে এখানে চলে আসলো, চলো আমরা এটাকে ধরে নিয়ে যাই। তখন দাদা বলে যে কেন, এটাকে ধরবো কেন? তখন ওই মেজো ভাই বলতেছে যে এটাকে ধরে নিয়ে যাই,
যদি মালিক আসে খুঁজতে খুঁজতে আমরাও খুঁজবো, যদি মালিক পাওয়া যায় তাকে দিয়ে দিব, আর যদি মালিক না পাওয়া যায় তাহলে এটাকে আমরা জবাই করে ফেলবো। তখন দাদা বলেন যে না, এটা যেরকম আছে ওরকমই থাক, এটাকে এখান থেকে নিয়ে যাওয়ার দরকার নাই, প্রতিমধ্যে যদি আবার কেউ দেখে ফেলে তখন আমাদের দোষ হবে, ভালো নিয়ত থাকলেও আমাদের দোষ হয়ে যাবে যে আমরা এটা গরু চুরি করে নিয়ে যাচ্ছি। কারণ আমরা কষাই আছি, কষাই থাকি, মান সম্মান নিয়ে বেঁচে থাকি, গরু চোরের অপবাদ শোনার দরকার নেই, এই তুই ভ্যান চালা, দাদা এটা বলেন। এখন সমস্যা হলো যে এই মেজো ভাই যিনি ভ্যান চালাচ্ছিলেন উনি বারবার অন্য যে আরও দুই ভাই আছেন এই দাদা ছাড়া তাদেরকেও একটু ফুসলাচ্ছিলেন যে গরুটা ধরি। একটা পর্যায়ে কি হয় যে অন্য যে দুই ভাই এরা মানে ছোটজন এবং সেজজন তারা আবার এই বড়জন মানে দাদাকে চাপ সৃষ্টি করতে থাকেন যে ভাই চলো না ধরি, সমস্যা কি। একটা পর্যায়ে দাদা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যান যে অন্যান্য তিন ভাই এত বলছে, আচ্ছা ঠিক আছে ধরি। তো তখন তারা চারজন ভ্যান থেকে নামেন, ভ্যানটা মাঠের এক পাশে দাঁড় করে রাখা হয়, মানে রাস্তার থেকে নামিয়ে একটা জায়গায় দাঁড় করে রাখা হয় আর কি। আস্তে 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 ওনারা ওই গরুর দিকে এগিয়ে যান। গরুটা কিন্তু তার মতো করে ঘাস খাচ্ছিল। হঠাৎ করে ওই চারজন একত্রে গরুর উপর ঝাঁপিয়ে পড়েন। ওই গরুর গলায় ছোট্ট একটা দড়ি ছিল, কিন্তু ওই দড়িটা অন্যান্য দড়ির মতো ছিল না, মনে হচ্ছিল দড়িটা স্বর্ণের দড়ি, চকচক চকচক করছে এরকম একটা অবস্থা। তবে দড়ি চকচক করছে এটা ওনারা দেখেছিলেন, কিন্তু দড়ির দিকে আসলে ওনাদের খুব একটা নজর ছিল না, গরুটাকে ধরার দিকে তার নজর ছিল বেশি। আর গরুটাও বেশ বড় সড়ো ষাঁড় গরু ছিল, বেশ স্বাস্থ্যবান ছিল। তো চারজন একসাথে ঝাঁপিয়ে পড়লেও ওনারা গরুটাকে ধরতে পারেন না। আর যখনই ওনারা গরুটাকে ধরার চেষ্টা করে তখনই দৌড়ে গিয়ে ওই গরুটা দূরে সরে যায়। তখন আবার ওই চার ভাই ওই গরুটার পেছনে ধাওয়া করা শুরু করে। গরুটা দৌড়তে দৌড়তে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তখন ওই যে দাদা মানে চার ভাইয়ের মধ্যে যিনি বড় তিনি বলেন, এই চল তো আমরা চলে যাই, ওইটা জঙ্গলের ভিতর চলে গেছে, যাক ও একাই বের হয়ে যাবে, আর ভালো লাগছে না, চল, কাজ করে অনেক ক্লান্ত, এখন এই গরুর পিছনে ছুটতে পারবো না। তখন বাকি তিন ভাই বলে, আরে বাদ দাও তো, কিসের ক্লান্ত, গরুটাকে ধরতেই হবে। তো এই চিন্তা করে তারাও জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন। তো বড় ভাই যিনি মানে দাদা উনিও অন্য তিন ভাইয়ের প্ররোচনায় রাজি হয়ে যান। এরপর ওনারা গরুটাকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে একটা সময় ওনারা গরুটাকে পেয়েও যান, এবং একটা পর্যায়ে অনেক চেষ্টার পরে গরুটাকে ওনারা ধরতে সক্ষম হন। কিন্তু তখন আবার একটা বিষয় চিন্তা করতে থাকেন, এই গরুটাকে ধরে যদি এখন নিয়ে যাব, এই সময় যদি কেউ দেখে ফেলে তাহলে মানুষজন কি বলবে, জঙ্গলের ভিতর থেকে এদিক থেকে গরু ধরে নিয়ে আসছি, এই ভয়টা তখন তাদের মধ্যে কাজ করে। তখন এই যে মেজো ভাই উনি একটা বদ মতলব আটেন এবং এটা অন্যদের সাথে শেয়ার করেন। উনি বলেন একটা কাজ করা যাক, আমরা গরুটাকে এখানে জবাই করে মাংস নিয়ে যাই, তাহলে তো কেউ আর কিচ্ছুটি টের পাবে না। তখন তাদের মধ্যে একজন গিয়ে ভ্যান সহ তাদের যে সরঞ্জামাদি ছিল সেগুলো নিয়ে আসেন, কারণ গরুর পেছনে দৌড়াতে দৌড়াতে ওই ভ্যান সহ জিনিসপত্র ওই মাঠের মধ্যে রেখে ওনারা চলে এসেছিলেন। এরপর গরুটাকে চারজন মিলে মাটিতে শুইয়ে দেন। গরুটা তো অনেক ধস্তাধস্তি করে কিন্তু তাদের সাথে পেরে ওঠে না, কারণ এই চারজনই ছিলেন খুবই সুঠাম দেহের অধিকারী এবং শক্তিশালী। কারণ এই চারজনের মধ্যে তিনজনই একটা বড় ষাঁড় গরু মাটিতে ফেলে চেপে ধরে রাখতে সক্ষম হতেন, আর আরেকজন জবাই করে ফেলতেন, যেহেতু ওনারা ওই কাজটা করেই অভ্যস্ত আর কি। তো যাই হোক, কোনোভাবে তারা গরুটাকে শুইয়ে দিয়েই গলায় ছুরি চালিয়ে দেন। গরুটা তখন অদ্ভুত একটা আওয়াজ করতে থাকে। গরুর যেই ধরনের গোংরানি, বিষয়টা এরকম না, কোনো বোবা মানুষ যদি কথা বলার চেষ্টা করে ঠিক যেমনটা শোনা যায় এরকম মানুষের কণ্ঠের মতো, কিন্তু এটা কোনো মানুষের কণ্ঠের মতো মনে হলেও এটা যে গরুর ওরকম গোঙানির শব্দ না, এটা ওনারা বুঝতে পারেন। আর যখন ওই গরুটা ওই ধরনের গোঙানির মতো শব্দ করছিল তখন চারদিক থেকে নানান ধরনের জীবজন্তু ডাকাডাকি শুরু করেছে, বিভিন্ন আওয়াজ ভেসে আসছিল। ওই সময়ে ওনারা চার ভাই মনে মনে ভয় পেল, তাদের মেজো ভাইয়ের কথায় অন্যান্য ভাইরা সাহস ফিরে পান। মেজো ভাই বলেন, ধর এটা কিছু না, জঙ্গলে তো পশু পাখি ডাকাডাকি করবেই। কিন্তু ওখানে এমন ধরনের কিছু ডাকাডাকি শোনা যাচ্ছিল, ওই জঙ্গলে নিশাচর প্রাণী এটা আছে, নিশাচর প্রাণী যেগুলো রাতের বেলা থাকে, নিশাচর পাখি
কিন্তু ওখানে তো কোনো হিংস্র জীবজন্তু নাই, কিন্তু ওখানে বিভিন্ন ধরনের হিংস্র জীবজন্তুর আওয়াজও তারা শুনেছিলেন। কিন্তু ওইখানে ওই ধরনের কোনো প্রাণী থাকার কথা নয়, ওটা এমন কোনো জঙ্গল না যে সেখানে এই টাইপের প্রাণী থাকবে। তো যাই হোক, ওনারা গরুটাকে জবাই করেন, অল্প সময়ের মধ্যে চামড়াটা ছুলে ফেলেন, গরুর বিভিন্ন অংশগুলো ওনারা কেটে কয়েক টুকরো করেন, এরপর কাঁধে করে ওই ভ্যানের উপর রাখেন, বাড়িতে নিয়ে আসেন। ওনারা যে ওইখানে বসে বসে ওই মাংস টুকরো টুকরো কেটেছেন বিষয়টা এরকম না, ওই গরুটাকে কয়েক টুকরো করে ওনারা বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রতিমধ্যে তাদের কোনো সমস্যা হয়নি। তো বাড়িতে আসার পর বাড়ির লোকজন জিজ্ঞেস করে যে এত মাংস কোত্থেকে পেলে? তখন তারা বলে যে যেখানে কাজ করতে গিয়েছিলেন তারা, সেই মালিক তাদের কাজে খুশি হয়ে উপহার দিয়েছে। এখন বাড়ির লোকজন মানে এই 4 জনের বউ, বাচ্চা কাচ্চা, তারপর আর মা, এই 4 ভাইয়ের বোন, এরা তো বিশ্বাস করতে পারে না। কারণ হলো খুশি হয়ে উপহার দিলে ঠিক আছে, কিন্তু এত মাংস তো কেউ খুশি হয়ে দেয় না। একটা গরুর সমান মাংস কি কেউ দেয় নাকি? এরপর ওনাদেরকে ভুলভাল বুঝ দেওয়া হয় যে ওখানে অনেকগুলো গরু কাটা হয়েছে, এর মধ্যে থেকে এক একটা গরু থেকে একটু একটু করে দিয়ে দিতে এরকম হয়েছে, কোনো গরুর রান নিয়েছি, কোনো গরুর ঘাড়ের অংশ নিয়েছি, এরকম করতে করতে এরকম হয়েছে। তো ওনারা ওই বিষয়টা নিয়ে খুব একটা প্রশ্ন তোলেন না। এর মধ্যে থেকে গরুর বেশ খানিকটা মাংস ওনারা রেখে দেন। ওই সময় কিন্তু ওই জাল দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে খাওয়া যেত, আর বাকি অংশটা পরের দিন সকালবেলা ওনারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেন। গরুর চামড়াটাও বিক্রি করে দিয়ে দেন, পায়াটাও বিক্রি করে দেন। এরপরে কেটে যায় প্রায় বছর খানেক, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এক রাতে ওই যে মেজো ভাই, উনি একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন কোনো একটা জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, চারপাশে শুধু বন জঙ্গলে ঘেরা। ওই বন জঙ্গলের মাঝখানে উনি দাঁড়িয়ে, হঠাৎ দেখেন মোটা একটা গাছ থেকে একটা আলোক রশ্মি বের হলো। তো সাথে সাথে ওই গাছ ভেদ করে 4 জন লোক বের হয়ে আসলো, আর সাথে একটা গরু। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা গরুটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গরুটাকে তারা টেনে হিচড়ে নিয়ে আসছে। এভাবে তারা গরুটাকে জোর করে শুইয়ে দিয়েই গলায় ছুরি চালিয়ে দেয়। এই পুরো ঘটনাটা সেই মেজো ভাই অবাক দৃষ্টিতে ওই ঘুমের মধ্যেই দেখছিল। তার কাছে মনে হচ্ছিল উনি একটা বাস্তব জিনিস দেখছেন। উনি ওই ঘুমের মধ্যেই মানে ওই যে অবয়বগুলো, যে 4 জন লোক, তাদেরকে বলেন, এই কারা তোমরা? কার গরু? তোমরা কি করছো? জবাই করছো কেন? এতক্ষণ কিন্তু ওই 4 জন লোকের চেহারা ভালো করে উনি বুঝতে পারেন নাই। ওই লোকগুলো যখন তার দিকে ঘুরে তাকায়, তখন উনি দেখেন যে এই যে 4 জন লোক, এই 4 জন লোক হচ্ছে হুবহু তারা 4 ভাই। তার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, মানে উনি যিনি স্বপ্ন দেখছেন উনিও ওই 4 জনের মধ্যে আছেন। এরপরে উনি আরো একটা ভয়ানক বিষয় খেয়াল করেন যে তাদের চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সেইগুলো ভয়ঙ্কর চেহারায় রূপান্তরিত হচ্ছে। সবারই মুখ পুরে ঝলসে যাওয়ার মতো, চোখের স্থানে কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না, আর ঠোঁটগুলো অনেকটা ঝুলে পড়া। তখন ওই 4টি অবয়বের মধ্যে একটা বলে, এই কি অপরাধ করেছিল আমাদের ভাই? কেন তাকে এইভাবে তোরা হত্যা করলি? শুধু কি হত্যা করেছিস, তার মাংসও তোরা খেয়েছিস। তোদের কোনো ক্ষমা নাই রে, কঠিন শাস্তির জন্য অপেক্ষা কর। এই বলে তারা অদৃশ্য হয়ে যায়। তখন এই মেজো ভাই ঘুমের ভিতরে চিৎকার দিয়ে ওঠেন এবং উনি ঘুম থেকে জেগে যান। ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিলেন, উনিও চিৎকারে জেগে যান। মানে কি হয়েছে? বলে যে একটা দুঃস্বপ্ন দেখেছি। তো উনি রাতের বেলা ওনার ওয়াইফকে বিষয়টা কিছু না বললেও পরের দিন সকালবেলা বাকি 3 ভাইকে এই স্বপ্নের বিষয়টা জানান। তখন ওই 3 ভাই বলেন, আরে ও খারাপ কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিস। উনিও সেটাই মনে করেন। কিন্তু পরের দিন এই যে দাদা, মানে এই 4 ভাইয়ের মধ্যে যিনি বড়, উনি এসে একই কাহিনী বলেন যে উনিও একই স্বপ্ন দেখেছেন। এইভাবে কয়েকদিনের ব্যবধানে বাকি 2 ভাইও একই স্বপ্ন দেখেন। তখন তারা বিষয়টা নিয়ে চিন্তিত হন। সবাই যেহেতু একই স্বপ্ন দেখেছেন, তাহলে তো এটা দুঃস্বপ্ন হতে পারে না। তখন তারা কি করা যায় এটা ভাবতে থাকেন। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন ওই মেজো ভাই রাতের বেলা বাজার থেকে বাড়িতে ফেরত আসছিলেন। তিনি একাই ছিলেন, একটা বাইসাইকেল ছিল। তো উনি ওনার ওই বাইসাইকেলটা চালিয়ে আসছিলেন। তো প্রতিমধ্যে একটা ছোট বাঁশঝাড় পড়ে,
আর এই বাঁশঝাড়ের সাথে লাগোয়া একটা পরিত্যক্ত পুকুর ছিল, যেটা অনেকদিন ধরে অব্যবহৃত রয়েছে। পানি নাই বললেই চলে, বর্ষাকালে একটু পানি জমে, অন্য সময় শুকনোই থাকে। তো তখন তিনি ওই বাঁশঝাড়ের কাছে যখনই ওই এসেছেন আর কি, উনি দেখেন ওই পুকুরের ভেতর থেকে মাটি ভেদ করে, মনে হলো মাটি ফুঁড়ে একটা কিছু বের হলো। চাঁদের আলো ছিল, ওই বের হয়ে ওই জিনিসটা দৌড়ে ঠিক রাস্তার মাঝ বরাবর এসে দাঁড়িয়ে পড়ে। এই অবয়বটাকে দেখে উনি সাইকেলটা দাঁড় করান, আর ওই প্রাণীটির দিকে উনি লক্ষ্য করেন। এটা যে কি প্রাণী উনি বুঝতে পারছিলেন না। এই ধরনের প্রাণী উনি আগে কখনো দেখেছেন কিনা এটা উনি বলতে পারেন না। এটা দেখতে না শেয়াল না কুকুর, তবে আকারটা বেশ বড়। তবে এর বিবরণটা যেভাবে দেয়া যায় সেটা হয়তো এমন হবে যে 4 পায়ে একটা প্রাণী, তবে এটা 2 পায়ে ভর করে ওখানে বসে আছে, আর 2 পা উঁচু করে বসে আছে। অনেক সময় দেখা যায় কুকুর মাঝে মাঝে এভাবে বসে, মানে অনেক সময় পোষা কুকুর যেগুলো খেলার ছলে 2 পা উঁচু করে বসে, এরকম আর কি, ওইভাবে বসে আছে। মুখটা লম্বাটে ধরনের, কিছুটা শেয়ালের মতো। মুখের 2 দিক দিয়ে বড় বড় 2টো সুচালো দাঁত বের হয়ে আছে, এবং মনে হচ্ছে নাকের উপর একটা গন্ডারের মতো একটা ছোট শিং রয়েছে। শরীর ভর্তি বড় বড় লোমে ভরা, আর হাতের নখগুলো বড় বড় এবং এতটা ধারালো এবং সাদা, মনে হচ্ছে চাঁদের আলো তো সেটা চিকচিক চিকচিক করছে। এরপর কি হলো, একে একে আরো 3টা অবয়ব, একই ধরনের অবয়ব ওই বাঁশঝাড়ের আশপাশ থেকে চলে আসলো। একটা তো মাটি ভেদ করে উঠেছিল, আর বাকিগুলো ওনার কাছে মনে হলো বাঁশঝাড়ের আশপাশ থেকে চলে আসে। এরকম 4টা অবয়ব চলে আসে, তো এসে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। এমন মনে হচ্ছিল যে তারা তাকে আর যেতে দেবে না এখান থেকে, এবং ওরা ওর জন্যই, মানে এই মেজো ভাইয়ের জন্যই এগুলো অপেক্ষা করছিল। তখন ওই প্রাণীগুলোর মধ্যে থেকে একটা প্রাণী অদ্ভুত একটা আওয়াজ করে। এই আওয়াজটাও খুব ভয়ানক এবং অপরিচিত আওয়াজ। সাধারণত কুকুর, বিড়াল, শেয়াল বা অন্যান্য কোনো প্রাণী এই ধরনের আওয়াজ করে না, মানে যেটা তার পরিচিত প্রাণী আছে, এরকম পরিচিত কোনো প্রাণীর এরকম আওয়াজ উনি শোনেন নাই। খুবই ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল। এরপর ওইসব প্রাণী একসাথে ভয়ঙ্কর আওয়াজ শুরু করে। এই সময় নেকড়ে বাঘ একসাথে ডাকাডাকি শুরু করে, অনেকটা তেমন আর কি। তাই ভয়ঙ্কর আওয়াজে ওই মেজো ভাইয়ের কলিজা কেঁপে ওঠে। উনি তো ভয়ে দিশেহারা হয়ে পড়েন, কি করবেন বুঝতে পারেন না। তখন তিনি একটা কাজ করেন, ওনার সাথে থাকা একটা বিড়ি উনি ধরিয়েছেন। ওই সময় তো উনি বিড়ি খেতেন আর কি, গ্রামের মানুষ যেটা সাধারণত খেয়ে অভ্যস্ত ছিলেন ওই সময়টাতে। উনি জানতেন যে এই টাইপের কোনো প্রাণী আগুন দেখলে কাছে আসতে পারে না, কিন্তু ওনার এই চিন্তাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়। একটা দমকা হাওয়া এসে ওনার হাত থেকে বিড়িটা ফেলে দেয়। চারপাশে মনে হচ্ছিল ঝড় শুরু হয়ে গেছে, গাছপালা মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাবে, বাঁশঝাড় নুইয়ে পড়ে মাটির সাথে। তখন ওই প্রাণীগুলোর মধ্যে থেকে একটা প্রাণী মানুষের মতো করে কথা বলে ওঠে, এবং ওই মেজো ভাইয়ের নাম ধরে বলে, কিরে, বলছিলাম না কঠিন শাস্তির জন্য প্রস্তুত হ, আজকে তোর জীবনের শেষ দিন। এই বলে ওই প্রাণীগুলো একসাথে ওই মেজো ভাইয়ের উপর আক্রমণ করে। শুরু হয় ধস্তাধস্তি, তাকে বারবার আছড়াতে থাকে, এমন আছাড় তাকে মারে আসলে শরীরের হাড়গোড়ের বিভিন্ন জায়গা এগুলো ভেঙে গিয়েছিল। এবং কি করেছে, তাকে টেনে হিচড়ে বাঁশঝাড়ের পাশে ওই যে পুকুরটা, ওই পুকুরটার দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে, একজন লোক আসছিল, এবং এটা ছিল এই মেজো ভাইয়েরই বড় ভাই, মানে এই যে দাদা যিনি ঘটনাটি বলেছেন আর কি। উনিও বাজারে গিয়েছিলেন কাজ করতে, ওনার ফেরত আসতে দেরি হচ্ছিল। তো উনি আবার বুঝতে পারেন না এটা কে। উনি যখন দেখছেন কোনো একটা মানুষকে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে, উনি চিন্তা করেছিলেন যে গ্রামে অনেক সময় একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকে, মাঝে মাঝে রাতের বেলা সংঘবদ্ধ হয়ে ওই নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ করে। উনি চিন্তা করেছেন যে এরকম কোনো ব্যক্তিকে কেউ আক্রমণ করেছে, মেরে ফেলার চেষ্টা করছে। এই জন্য উনি জোরে চিৎকার দিচ্ছিলেন, এই কে রে ওইখানে, এই তোরা কাকে মারিস, তোরা কারা, এরকম করে জোরে করে চিৎকার করছিলেন। তো ওই সময় ওই চিৎকারটা কিন্তু এই মেজো ভাই শুনেছিলেন এবং বুঝেছিলেন তার বড় ভাই। তখন বড় ভাই বলে একটা জোরে চিৎকার দিয়ে উঠেছিলেন। এরপরে উনি বেহুশ হয়ে যান। পরে যখন তার হুঁশ ফেরে তখন এই মেজো ভাই দেখেন তিনি তার বাড়িতে। তাকে জিজ্ঞেস করা হলে তিনি এই যে পুরো বিষয়টা সবকিছু খুলে বলেন। মূলত বড় ভাই এসে দেখেন তারই মেজো ভাই ওখানে পড়ে আছে,
তার সাইকেলটা একটা জায়গায় পড়ে আছে, বলতো সাইকেল দেখে উনি বুঝতে পেরেছিলেন যে এটা তার মেজো ভাই। তো উনিও এখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তখন পরিবারের সদস্যরা জিজ্ঞেস করেন যে আসল ঘটনাটা কি, কেন এমনটা হচ্ছে। তখন পরিবারের সকল সদস্যকে এই 4 ভাই ঘটনা খুলে বলেন একদম প্রথম থেকে। সবাই তো তাদেরকে খুবই গালমন্দ করে যে কেন তারা এই জঘন্য কাজটা করলো। তো যাই হোক, মেজো ভাইয়ের শরীর কিন্তু দিন দিন খারাপ হচ্ছিল, তিনি হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলছিলেন ধীরে ধীরে। আর এদিকে এ সমস্যা দূর করতে ভালো ভালো কবিরাজের খোঁজ করছিলেন অন্যান্য 3 ভাই, কিন্তু তারা পাচ্ছিলেন না। ছোটোখাটো কয়েকজন কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু তারা এই ধরনের কাজ করতে রাজি হন নাই, বলেছিলেন যে এই কাজ করতে ঝামেলা আছে, ঝুঁকি আছে। তো এর মধ্যে হঠাৎ একদিন ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মেজো ভাইয়ের স্ত্রীর মা, মানে ওই মেজো ভাইয়ের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় তিনি চলে যান তাকে দেখতে। ওই দিন তিনি একা ঘরে শুয়েছিলেন, মানে মেজো ভাই একা শুয়েছিলেন ঘরে। পরের দিন সকালে অনেক বেলা হয়ে যায়, উনি ঘুম থেকে ওঠেন না। ডাকাডাকি করা হলেও কোনো সারা শব্দ পাওয়া যায় না। তখন বাইরের লোকজন তো চিন্তিত হয়ে যায়, এত ডাকাডাকি করা হচ্ছে, সারা শব্দ দিচ্ছে না কেন। তখন তারা দরজা ভেঙে ভিতরে ঢোকেন, গিয়ে যা দেখেন তা আসলে বলার মতো নয়। তারা দেখেন মেজো ভাইয়ের ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে পুরো রুম জুড়ে। তার শরীর থেকে হাত, পা, মাথা ইত্যাদি আলাদা হয়েছিল। মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে এক এক জায়গায় ফেলে রেখেছে। এটা দেখে তো বাড়ির মহিলারা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান, অন্য ঘরে যারা ছিলেন আর কি। পরে পানি দিয়ে তাদের হুঁশ ফেরানো হয়, চোখে মুখে পানি ছিটা দেওয়া হয়েছিল আর কি। তো সবাই কান্নাকাটি আর বিলাপ করতে থাকে। তখন সেই বড় ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না আসলে ঘটনাটা কি হয়েছে। তখন ওই জায়গাতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে অনুরোধ করেন যে এই বিষয়টা যেন কাউকে জানানো না হয়। এরকম একটা ঘটনা, এটা তো পুলিশ কেস, আর জানানো হলে অহেতুক পুলিশ কেস হবে, গ্রামের মানুষদেরকে মানে হয়রানির শিকার হতে পারে। কারণ উনি তো জানতেন যে এটা কোনো মানুষের কাজ না। পুলিশ আসলেই তো জিজ্ঞেস করবে কাকে সন্দেহ হয় কিনা। তখন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করলে এই ব্যক্তিগুলো অহেতুক হয়রানিতে পড়তে পারেন, অহেতুক কোনো মানুষকে ধরে নিয়ে যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এটাই স্বাভাবিক, এটা তো পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু ওনারা এটা চান নাই যে বিষয়টা খুব জানাজানি হোক, এরকম এটা চান নাই। তো খুব দ্রুততার সাথে দাফন কাফন সম্পূর্ণ করে ওই শরীরের অংশগুলো এক জায়গা করে গোসল করিয়ে দ্রুত দাফন করে দেওয়া হয়। তো এই ঘটনা খুব অল্প কিছু মানুষ জানতেন, আত্মীয় স্বজনদের মধ্যেও যারা আশেপাশে ছিলেন শুধু তারাই এসেছিলেন, দূর দূরান্তের আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়নি, পরে তারা জেনেছিলেন। তো যাই হোক, আর ওই সময় তো একদম অজপাড়াগা থানা তো অনেক দূরে। যদি লোকাল কোনো লোকজন বা কোনো মাধ্যম দিয়ে তারা খবর না পেতেন তাহলে তো তারা আসলে আসার মতো কোনো উপায় ছিল না। ওই সময় এরকম মোবাইল ফোন ছিল না যে দ্রুত যে কেউ চাইলেই কোনো একটা খবর দিয়ে দেবে, পুলিশ আসবে, বিষয়টা এরকম ছিল না আর কি ওই সময়ের প্রেক্ষাপটে। তো এভাবে চলে যায় আরও বেশ কিছু দিন। তো মেজো ভাইয়ের এরকম অস্বাভাবিক মৃত্যুর পর ওনারা আর কোনো কাজে যান নাই। তো দীর্ঘদিন কাজে না যাওয়ায় তাদের অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। তখন তারা চিন্তা করেন যে কাজ কাম তো কিছু একটা করতে হবে, এভাবে চললে তো না খেয়ে মারা পড়বে সবাই। পরিবার তো আছে, মা আছে, বোন আছে, প্রত্যেকের স্ত্রী আছে, সন্তান আছে। তখন ওনারা একটা বিষয় চিন্তা করেন যে আপাতত কিছুটা দিন আমরা কষায়ের কাজ যেভাবে বন্ধ রেখেছি এভাবে বন্ধ রাখি, আমরা অন্য কাজ করি। তো একদিন এই যে বড় ভাই, ওনার কাছে তারই এক প্রতিবেশী এসে বলেন যে তার ফসলের ক্ষেতটা পাহারা দেওয়ার কথা, যে পাহারা দেবেন কিনা, কেননা রাতে ফসল চুরি হয়ে যাচ্ছিল। তো এই কথা শুনে বড় ভাই এদিক ওদিক চিন্তা না করে রাজি হয়ে যান। তখন মূলত শীতকাল ছিল এবং কলাইয়ের মৌসুম। এ সময় হয় কি, ওই কলাই চোরের আনাগোনা খুব বেড়ে যায় খেতে। আবার অনেকে রাতের বেলা গরু ছেড়ে দিয়ে রাখেন যাতে কলাই গরু খেয়ে ফেলতে পারে, শত্রুতা করে এরকম কাজটা করেন। এই জন্যই মূলত তাকে ফসল পাহারা দেওয়ার কথা বলা হয়। তো তিনি পরের দিন থেকে 2 ভাইকে নিয়ে ফসল পাহারা দেওয়ার কাজে লেগে পড়েন। এই ফসলের মাঠ ছিল তাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আর ফসলের ক্ষেতটাও ছিল বেশ বড়। তারা 3 ভাই পাহারা দিতে থাকে। প্রথম দিকে কোনো সমস্যা হয় না, কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় একটা সমস্যা। পাহারা দেওয়া সত্ত্বেও ফসলের পরিমাণ দিন দিন মনে হচ্ছিল কমে যাচ্ছে। তো এই বিষয়টা যখন জমির মালিককে জানানো হয় তখন উনি যে জমিটা দেখতে আসেন, দেখে যে সত্যি জমির বিভিন্ন সাইড থেকে ফসল ওঠানো। তখন তিনি তাদের 3 ভাইকে খুব রাগারাগি করেন এবং বলেন তোমরা ঠিক মতো পাহারা দিচ্ছ না। কিন্তু তারা বলেন আমরা তো ঠিক মতোই পাহারা দিচ্ছি।
তখন জমির মালিক বলেন, তাহলে এভাবে পাহারা দিলে আমার খেতে তো কিছুই থাকবে না, আর তোমাদের পারিশ্রমিক আমি দেবো কিভাবে? তোমরা কিন্তু পারিশ্রমিক পাবা না। এই বলে উনি চলে যান। তখন তারা 3 ভাই চিন্তা করেন যে আরো ভালো করে পাহারা দিতে হবে। পরের রাত্রে ওনারা যান পাহারা দিতে। তখন তারা ভিন্ন ভিন্ন জায়গায় পাহারা দেওয়া শুরু করেন। আগে একত্রে দিতেন, এখন ভিন্ন ভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন। একত্রে পাহারা দেওয়ার উদ্দেশ্য ছিল, যেহেতু একটা ভয়ের ঘটনা ঘটে গেছে আর কি, মেজো ভাইয়ের সাথে মর্মান্তিক মৃত্যু হয়েছে, এখন তারা ভিন্ন ভিন্নভাবে পাহারা দিলে আবার কোন বিপদ আসে, এই জন্যই মূলত ওনারা একসাথে পাহারা দিতেন। কিন্তু যেহেতু সমস্যা হচ্ছিল, এই জন্যই চিন্তা করলেন যে ভিন্ন ভিন্নভাবে পাহারা দিই, এখন কিছু করার নাই, নাহলে তো কাজটা চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। তো অনেক বড় জমি হয়, তারা 3 জন 3 দিক থেকে পাহারা দিতে থাকেন। এর মধ্যে বড় ভাই ছিলেন পশ্চিম দিকে, আর ওই সাইডে জমির একটু পাশে একটা বাবলা গাছ ছিল। এটা মূলত কাঁটাওয়ালা এক ধরনের গাছ, অনেকে বাবলা গাছ চেনেন। তো ওই বড় ভাই যখন ওই গাছের কাছাকাছি আসে, তখন দেখে ওই গাছ থেকে একটা মানুষের মতো অবয়ব, একটা লিকলিকে অবয়ব নেমে আসলো, এবং নেমে তাদের যেই পাহারা দেওয়ার যে জমিটা, সেখান থেকে ফসল উঠানো শুরু করে। তিনি মনে করেন যে এই বেটা চোর, এইভাবে এই বাবলা গাছে ঘাপটি মেরে বসে থাকে, আর সুযোগ বুঝে এইভাবে সে চুরি করে। আজকে তোকে পেয়েছি, দাঁড়া মজা দেখাচ্ছি। উনি কি করেছেন, ওনার হাতে একটা লাঠি ছিল, এটা দিয়ে আস্তে আস্তে পিছনে গিয়ে সজোরে মারেন একটা বাড়ি। তো বাড়ি মারার ফলে কি হবে, ওই জিনিসটা যন্ত্রণায় আটকে উঠবে, যন্ত্রণায় একটা আর্তনাদ করে উঠবে, তাই না? এরকম একটা বিষয় হবে। কিন্তু না, মনে হলো বাড়ি দেওয়ার পর সে কোনো ব্যথাই পায়নি, উল্টো সে এমনভাবে ঘুরে তাকায়, আর ঘুরে তাকানোর পর এই বড় ভাই মানে এই দাদা, উনি যা দেখেন সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন এটা এমন একটা প্রাণী যেটাকে একটু আগে মানুষের মতো মনে হয়েছিল, এটা আসলে মানুষ না, এটা না শেয়াল না কুকুর। শেয়াল এবং কুকুরকে একত্র করে যদি কোনো প্রাণী তৈরি করা হয়, ঠিক তেমন। এটার মুখ শেয়ালের মতো হলো, দাঁতগুলো ছিল খুবই চোখা চোখা, নাকের উপর গন্ডারের মতো একটা ছোট শিং রয়েছে বলে মনে হচ্ছিল চাঁদের আলোতে, শরীর ভরা লোম, আর চোখ দিয়ে মনে হচ্ছিল সবুজ আলো বের হচ্ছিল। উনি এটা দেখার সাথে সাথে ওনার মেজো ভাই, উনি যে একবার আক্রমণের শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে যে বর্ণনা দিয়েছিলেন, এই বর্ণনার সাথে এইটার চেহারা মিলে যাচ্ছিল, অনেকটাই মিলে যাচ্ছিল আর কি। আর এই জিনিসটারও হাত পায়ের নখগুলো ছিল বড় বড়, সাদা, চকচক চকচক করছিল চাঁদের আলোতে। এর একটা আঁচড় খেলেই শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এমন একটা অবস্থা। এইটা দেখে তো উনি ভয়ে পাথর হয়ে যান। তিনি যে চিৎকার করবেন, মনে হচ্ছে গলা দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছে না। এরপর ঘটে আরো একটা ভয়ানক ব্যাপার। তার সামনে থাকা অবয়বটা মুহূর্তের মধ্যে একটা থেকে কয়েকটায় পরিণত হয়, একটা থেকে 3টা কি 4টা এরকম হয়ে গেছে। মনে হচ্ছিল ওইটার ভেতর থেকেই আরো বেশ কয়েকটা বের হয়ে এসেছে। এরপর তারা ঝাঁপিয়ে পড়ে ওই বড় ভাইয়ের উপর, তারা তাকে আঁচড়াতে থাকে এবং বড় বড় নখ দিয়ে তার শরীরে আঁচড় কাটতে থাকে। একটা সময় তিনি জোর একটা চিৎকার করে বেহুশ হয়ে যান। পরে যখন তার হুঁশ ফেরে, তখন তিনি দেখেন উনি বাড়িতে, তার চারপাশে তার পরিবারের লোকজন। 3 দিন পর তার হুঁশ ফিরেছিল। তিনি এক সাইডে কাত হয়ে শুয়েছিলেন, উনি চিত হয়ে শুতে পারছিলেন না ব্যথায়, তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় দেওয়া ছিল, তার পিঠে গভীর ক্ষত হয়েছে। দেখে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় দিয়ে এমনটা করেছে। মূলত উনি যখন চিৎকার দিয়েছিলেন, অন্য সাইড থেকে তার 2 ভাই ওই দিকটাতে চলে এসে ওনাকে উদ্ধার করেন। তারা এসে ওইখানে কিছু দেখতে পায় নাই। তো এই দাদা মানে ওই যে বড় ভাই, তার পিঠে থাকা ক্ষতগুলো এই ইমরান ভাই যিনি ঘটনা সংগ্রহ করেছেন, উনি নিজেও দেখেছেন। ঘটনা বলার পর ওই জামাটা একটু উঁচু করে ওই ক্ষতগুলা দেখিয়েছিলেন। উনি ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু এই বড় ভাই মানে এই যে দাদা, উনি রাজি হন নাই। এত বছর পরও মনে হচ্ছিল ক্ষতগুলো একদম তাজা। যাই হোক, এরপর ওনার একটা বড় কবিরাজের সন্ধান পান। ওই কবিরাজের বাড়ি ছিল মাগুরা জেলার নোয়াহাটা ইউনিয়নে। তো গ্রামের নামটা এই দাদা মানে বড় ভাই মনে করতে পারেন নাই। আর কবিরাজের নাম কামাল বা কাশেম এরকম কিছু একটা হবে, মানে ক দিয়ে নামটা উনি পুরোপুরি মানে আসলে ওনার মনে নাই, মনে করতে পারেন নাই। তো সেখানে যাওয়ার পর তারা কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ এটা শুনে তাদেরকে অপেক্ষা করতে বলেন এবং উনি ওনার একটা নির্দিষ্ট কক্ষে প্রবেশ করেন। তাদেরকে বলেন যে আমাকে ডাকাডাকি করবেন না, আমি ঘন্টাখানেক পর নিজেই বের হয়ে আসবো, আমি দেখি আসলে তথ্য নিয়ে ব্যাপারটা কি। তো ঘন্টাখানেক পরে উনি খুব গম্ভীর মুখে বের হয়ে আসেন
তিনি জানান যে তিনি তার সাথে থাকা জিনদের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করেছেন সেটা হলো যে এই যে জিনগুলো এসে ইনাদের ক্ষতি করছে, এরা মূলত 5 ভাই। তারা ওই জঙ্গলে, প্রথমে যে জঙ্গলের কথা প্রিয় লিসেন আমরা বলেছি, এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে ওই এলাকায় বহু বছর ধরে বসবাস করে। এই ভাইদের মধ্যে একজন ছিল বোবা। এ ছিল আবার খুবই নম্র ভদ্র স্বভাবের, কিন্তু বাকি ভাইরা ছিল খুবই দুষ্টু প্রকৃতির জিন। তারা কোনো কারণ ছাড়াই মানুষকে ভয় দেখাতো। যে আমরা বিভিন্ন ভয়ের ঘটনা দেখি না বা শুনি না, ওরকম টাইপের আর কি। এরা মানুষকে ভয় দেখাতো কারণ ছাড়া, এটা দেখে খুব মজা পেত, মানুষকে ক্ষতি করার চেষ্টা করত। এই জন্য তাদের সম্প্রদায়ে বিভিন্ন সময় এদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বিচারে বসার পর যারা বিচার করত তখন এই ভাইদেরকে বলতো যে তোরা তোদের ছোট ভাইকে দেখে শেখ, ও কত ভদ্র নম্র, ও বোবা হলেও কতটা শান্ত স্বভাবের, ও মানুষের উপকার করে, কখনো ভয় দেখায় না, ক্ষতি করে না। আর তোরা ওর কাছ থেকে, ছোট ভাইয়ের কাছে তোরা শিক্ষা নিতে পারিস না। এরকম নাকি তাদেরকে অনেক সময় বলা হতো। এই ভাইগুলো তারা দুষ্টু স্বভাবের হলেও তারা তার এই বোবা ভাইদের জন্য খুব গর্ববোধ করতো। না, আমরা দুষ্টু হলেও আমার এই ভাইটা খুব ভালো, ও মানুষের উপকার করে। আর এই বোবা জিনটা, মানে বোবা ছোট ভাইটা, সে ইশারা ইঙ্গিতে সবসময় তার অন্য ভাইদেরকে বলতো যে মানুষের এইভাবে ডিস্টার্ব করা যাবে না, ক্ষতি করা যাবে না, আল্লাহ গুনাহ দেবেন, এরকম সে ইশারা ইঙ্গিতে বোঝাতো এবং সবসময় অন্য ভাইদেরকে সে নিষেধ করত। এমনও হয়েছে অন্য ভাইরা মিলে কোনো একটা মানুষকে ভয় দেখানোর জন্য গিয়েছে, সে ওখানে উপস্থিত হয়ে অন্য ভাইদেরকে তাড়িয়ে দিয়েছে, এমনও হয়েছে। তো ভাই তো কিছু আর বলতে পারে না তারা, কিন্তু তারা সবসময় তার এই বোবা ভাইয়ের জন্য গর্ববোধ করত। এখন হয়েছে কি, এই যে ভাইগুলো ওরা একজন মানুষকে বিরক্ত করেছিল, যার ফলে ওই মানুষের বেশ ক্ষতিও হয়েছিল। পরে একজন কবিরাজ সে তার রিচুয়ালের মাধ্যমে এই ভাইগুলোকে হাজির করেন, ওই বোবা ভাই সহ। কিন্তু ওই কবিরাজ জানতে পারেন যে এই বোবা ভাই ভালো ও মানুষের উপকার করে, অন্য ভাইগুলো দুষ্টু। তখন কবিরাজ কি করেছিলেন, এই বোবা ভাইকে রেখে অন্য ভাইগুলোকে বোতলে বন্দি করে ফেলেন। এখন বোতলে বন্দি করেছেন, ওই বোবা ভাইটিকে ছেড়ে দিয়েছেন। আর ওই বোবা ভাই অনুরোধ করেন কবিরাজের কাছে যে তার ভাইদেরকে বন্দি না করতে, ওরা কারো ক্ষতি করবে না। আর কিন্তু ওই কবিরাজ বলেন যে তার জিনের মাধ্যমে জানতে পেরেছেন এই ভাইগুলো, মানে ওই বলে যে তোর এই ভাইগুলো খুবই খারাপ, বিভিন্ন সময় মানুষের ক্ষতি করেছে, বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজের হাতে মারও খেয়েছে, তারপর এরা ভালো হয় না, সুতরাং এদেরকে বন্দি করবই। যাই হোক, ওই ভাইগুলোকে বন্দি করে ফেলা হয়। এই ভাইটা বাইরে ছিল। এখন হয়েছে কি, এই ভাই সে তার মতো করে ঘুরে বেড়াতো, বিভিন্ন সময় মানুষের উপকার করত। উপকারটা এমন ছিল যেমন কোনো একজন পানিতে ডুবে যাচ্ছে, সাঁতার জানে না, কোনো একটা বাচ্চা হোক, যেটা হোক, মানে যেই হোক, এই বোবা জিনটি কি করতো, হঠাৎ করে ওইখান থেকে পানির ভিতর থেকে ওকে উপরে তুলে নিয়ে আসতো। তো ওই লোকটা বুঝতে পারতো না, ওই বাচ্চাটা বুঝতে পারতো না আসলে ঘটনাটা কি, কেন এমনটা হলো, এরকম ডুবে যাওয়ার হাত থেকে আমি বাঁচলাম কিভাবে। আবার দেখা যেত কোনো মানুষ গাছে বসে আছে বা কোনো কাজে গাছে উঠেছে, হঠাৎ করে সে পড়ে যেতে যাচ্ছে, এমন সময় ওই বোবা জিনটা তাকে একটা অন্য ডালে বসিয়ে দিত। তো ওই লোকটা চিন্তা করতো, আরে আমার তো পড়ে যাওয়ার কথা, আমি এখানে আসলাম কিভাবে। তো এইভাবে খুবই মানে গোপনীয়তার সাথে ওই বোবা জিনটা মানুষের উপকার করত। এখন ওই দিনে হয়েছে কি, ওই বোবা জিনটা সে তার মতো করে একটা গরুর রূপ নিয়ে ঘাস খাচ্ছিল। আর ওই সময়ে এই যে দাদা এবং তার 3 ভাই, এই 4 জন ওদিক দিয়ে যাচ্ছিল। তো মানুষের নজরে পড়ে যাওয়ার কারণে ওই জিনটা ওই সময় ওখান থেকে তার সুরত চেঞ্জ করে অদৃশ্য হয়ে যেতে পারেনি। এটা জিনদের একটা সীমাবদ্ধতা, অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা হঠাৎ করে মানুষের নজরে পড়লে তাদের সুরত চেঞ্জ করতে পারে না। তখন কি হয়েছে, ওই বোবা জিনটা মনে করেছিল যে গরু মনে করে ছেড়ে চলে যাবে, কিন্তু ওরা যখন 4 ভাই মিলে তাকে আক্রমণ করে, সে ওখান থেকে ছুটে চলে যায়। বারবার তাকে আক্রমণ করে, একটা সময় সে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেও তাকে ধরে ফেলতে সক্ষম হয় এবং ধরে ফেলার কিছু সময়ের মধ্যেই তাকে জবাই করে ফেলে। মূলত ওই বোবা জিনটা তার মতো করে গোঙানির শব্দ করেছিল যাতে তাকে ছেড়ে দেয়, কারণ ওই বোবা জিনের আর কোনো উপায় ছিল না, কারণ সে খুব নম্র ভদ্র এবং অনেকটা দুর্বল প্রকৃতির জিন ছিল আর কি।
মানে সে যে খুব শক্তিশালী টাইপের, বিষয়টা এরকম না। এই জন্য সে কোনো ধরনের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আর ওই সময় আশেপাশে অন্যান্য যে জিনগুলো ছিল ওরা ওদের মতো করে শব্দ করছিল যাতে করে ভয়ে চলে আসে, কিন্তু ওই জিনগুলো কোনো একটা কারণে, হয়তোবা অদৃশ্য জগতের বিষয়, তারা ওই সময় ওই মুহূর্তে কোনো সহযোগিতা করতে পারেনি। আর খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটে গিয়েছিল, ওরা ছুরি চালিয়ে এই বোবা জিনটাকে হত্যা করেছিল। এবং হত্যা করার পর সে মাংস নিয়ে যায়, তারা নিজেরাও খায়, বাজারে বিক্রি করে। তো এই কারণে মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর এই ভাইয়েরা ওই সময় ছিল বন্দী। ওই সময়ে এই ভাইকে রক্ষা করার জন্য তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু বছরখানেক পরে এই ভাইরা কোনো না কোনোভাবে মুক্তি পেয়ে যায় তাদের বন্দি দশা থেকে। এসে যখন তার ভাইকে খুঁজতে থাকে, তখন ওই জঙ্গলের কাছে গিয়ে অন্যান্য জিনদের কাছে জিজ্ঞেস করে যে আমার বোবা ভাইটা কই, তখন বা তোমার ভাইয়ের সাথে তো এই ধরনের ঘটনা ঘটেছে। আর আমরা ওই সময় কোনো ধরনের সহযোগিতা করার আগেই এই ধরনের ঘটনা ঘটে গেছে, তো তোমার ভাই তোমরাই প্রতিশোধ নাও, এই জন্য আমরা অপেক্ষা করেছি। তো ওরা যখন এই কথা শোনে, তাদের এই সহজ সরল দুর্বল ভালো বোবা ভাইটাকে এভাবে এই চার ভাই হত্যা করেছে, তখন এরা প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয় এবং এই চার ভাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষাপটেই এই যে মেজো ভাই যে ওই সময় ওই দিন ভ্যান চালাচ্ছিল এবং তার মাথা থেকেই এই ধরনের কুটবুদ্ধি বের হয়েছিল, একে আগে হত্যা করেছে। প্রথম সময় হত্যা করতে গিয়েও ব্যর্থ হয়েছিল, বড় ভাই চলে এসেছিল, কিন্তু পরবর্তীতে এই সুযোগটা তারা কাজে লাগিয়েছিল, হত্যা করেছিল। এরপর অন্যান্য ভাইদের পালা। তখন এই সব কথা যখন শোনে, তখন এই তিন ভাই খুব মানে অনুতপ্ত হয় যে আসলে এই কাজটা খুব খারাপ হয়েছে। জিন না হোক, অন্যের গরু হলেও তো রাতের বেলা এভাবে জবাই করে নিয়ে আসাটা উচিত হয়নি। আর তারপরেও একটা জিনকে হত্যা করেছে। আর এর ভাইরা অত্যন্ত খারাপ প্রকৃতির, আর খারাপ হোক ভালো হোক, এই ধরনের একটা ঘটনা ঘটলে যে কেউ তো প্রতিশোধ নেবে। এখন এর থেকে বাঁচার উপায় কি? তখন তারা কবিরাজকে বলেন যে আপনি এর একটা সমাধান করে দেন। তখন কবিরাজ ওই জিনদের সাথে একটা আপোষ দফা করার চেষ্টা করেন, আর কি আপোষ করার চেষ্টা করেন। তো ওই জিনগুলো সাফ সাফ জানিয়ে দেয় যে তারা তাদের এই সহজ সরল বোকা ভাইটার হত্যার বদলা তারা নেবেই। একজনকে হত্যা করেছে ওরা, বাকি তিনজনকেও করবে। এছাড়া অন্য কোনোভাবে সমস্ত পৃথিবীর ধন সম্পদ যদি ওদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলেও তারা এই রক্তের সাথে বেইমানি করবে না, রক্তের বদলা তারা রক্ত দিয়েই নেবে। তখন ওই কবিরাজ ওই চার ভাইকে বলেন যে ওদের সাথে আপোষ করা সম্ভব হয় নাই, একটাই সমাধান আছে, সেটা হলো এই যে ভাইগুলো আছে বাইরে, এদেরকে হত্যা করা নতুবা বন্দি করে রাখা। কিন্তু হত্যা করলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ ওদের সম্প্রদায়ের অন্যান্য জিনেরা এসে তোমাদের পরিবারের উপর আক্রমণ করবে। এখন কি করা যায়? ওদেরকে বন্দি করে রাখি। এরপরে ওই কবিরাজ তার মতো করে তদবির করে ওই জিনগুলোকে বন্দি করে রাখেন। এই বন্দি করার পরেও বহু বছর কেটে গেছে, এখন পর্যন্ত ওই দাদা বা তার অন্য ভাইদের সাথে অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। হতে পারে এখনও ওই জিনগুলো বন্দি আছে, কিন্তু যদি কখনো বন্দিত্ব এই দশা থেকে মুক্তি তারা লাভ করে, তখন কিন্তু ওরা আবার প্রতিশোধ নেয়ার জন্য ফেরত আসবে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি বলে এই ইমরান হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ঘটনাটি ওনাদের পরিবারের অল্প কিছু মানুষ জানতেন। এটা যে খুব ব্যাপকভাবে চাউর হয়ে যাওয়া কোনো ঘটনা, অনেক মানুষ জানেন, বিষয়টা এরকম না। তবে ইমরান হোসেন ভাই এতটুকু বলেছেন যে ওনাদের যে গ্রাম মরিচপাশা, এর পার্শ্ববর্তী একটি গ্রামের ঘটনা, শুধু এতটুকু হিন্টসটা আমাদেরকে লিসেনারদের উদ্দেশ্যে জানাতে বলেছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে নিশ্চয়ই এই ঘটনার যে মোরালস, এটা আমাকে নতুন করে বলে দিতে হবে না, কারণ রাতের বেলা আমরা সবসময় বলি কোনো ধরনের কোনো প্রাণীকে আঘাত না করতে। আর এই চার ভাইয়ের মধ্যে এই মেজো ভাই যেই বুদ্ধি দিয়ে এই কাজটি করিয়েছিলেন অন্য ভাইদেরকে দিয়ে, এটি খুবই একটা অন্যায় কাজ ছিল, যার পরিণতি উনি ভোগ করেছেন। অন্যদের দোষ কম বেশি যাই থাকুক না কেন, আল্লাহর রহমতে ওনারা এখনও যেভাবে আছেন ভালো আছেন। তবে যদি আবার ওই জিনগুলো ছাড়া পেয়ে যায়, তখন কি অবস্থা হবে এটা আমরা বলতে পারি না। তবে আমরা দোয়া করি ওনারা ভালো থাক। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে।
আর আমরা ইনশাল্লাহ আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখত বা রেকর্ড করে যে কোনোভাবে কিন্তু ঘটনা পাঠিয়ে দিতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। শুধু ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই আমরা ঘটনা আপাতত নিতে পারছি। অন্য কোনো মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা কোনো ভয়েস কল এগুলোর মাধ্যম দিয়ে কোনো ঘটনা আমরা আপাতত নিতে সক্ষম হচ্ছি না। আমাদের ঘটনা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে পাঠানোর জন্য অনুরোধ করছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworld@gmail.com। এইটা AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld এরপর @gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দিতে পারেন। আর যারা আমাদের এই ঘটনাটি শুনলেন অবশ্যই এই ভিডিও লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো তা জানিয়ে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে আমরা ভয়েস শিহরণ বইটি প্রকাশ করেছিলাম এবার অমর একুশে বইমেলায়। বইটি রকমারিতে রয়েছে। রকমারি থেকে অনায়াসে আপনারা বইটি অর্ডার করে নিয়ে আপনাদের সংগ্রহে রাখতে পারবেন। ইনশাল্লাহ বইয়ে সন্নিবেশিত 10টি ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনাদের পরিচিত এবং আপনাদের সকলের প্রিয় অনেকেরই ঘটনা সেখানে রয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের একদম সমাপ্তি টেনে দেই। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও